সুপ্রিয় সুধী, সেন্টার ফর ক্লাইমেট ল সাস্টেনেবিলিটি অ্যান্ড পিসের প্রথম গোলটেবিল বৈঠকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি হচ্ছে শরণার্থীদের মানবাধিকার। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন আইনজীবী এবং 3 জন কমিউনিটি ওয়ার্কার যারা দীর্ঘদিন থেকে কানাডায় কমিউনিটি নিয়ে কাজ করছেন। আমি সবাইকে একটু যাদের পরিচয় দিতে অনুরোধ করবো। জাকির ভাই, আপনি শুরু করুন। শুভেচ্ছা সকলকে। আমি ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন সরকার। আমি কানাডা টরন্টোতে একজন আইনজীবী হিসেবে কাজ করি জাকির ল প্রফেশনাল কর্পোরেশনের সাথে। ধন্যবাদ তুর্য ভাই। আমি কাজী শাফায়াতুল ইসলাম। আমি কমিউনিটিতে কাজ করছি একজন কমিউনিটি ওয়ার্কার হিসেবে এবং প্রায় 12 বছর ধরে কাজ করছি। সাথে বাংলাদেশি কমিউনিটি নিয়ে আমি কিছু গবেষণা করছি। ধন্যবাদ তুর্য ভাই। বিলকিস আপা। আমি বিলকিস নাহার। আমি একটা নন প্রফিট অর্গানাইজেশনের সাথে প্রায় 11 বছর ধরে শরণার্থী নিয়ে কাজ করছি। মোস্তফা ভাই। আমার নাম গোলাম মোস্তফা। আমি টরন্টোতে কাজ করি প্রায় 10 বছর এই বাঙালি কমিউনিটি নিয়ে এবং কাজ করছি বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস নামের একটা বেসরকারি সংস্থা এবং ওখানে কাজ করছি প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে। ধন্যবাদ মোস্তফা ভাই। আমরা আসলে দর্শকদের প্রথমে জানানোর সুবিধার্থে আমরা আসলে জানতে চাই যে শরণার্থীরা কানাডাতে কি ধরনের সমস্যা অথবা কি কি সুবিধা তারা ভোগ করেন। যেহেতু আপনি দীর্ঘদিন বিলকিস আপা থেকে শুরু করি, যেহেতু আপনি অনেকদিন থেকেই এই সেক্টর সেটেলমেন্ট অফিসার হিসাবে কিংবা সেটেলমেন্ট নিয়ে কাজ করেন, আপনি আপনার দৃষ্টিতে কি মনে হয় কিংবা আপনার অভিজ্ঞতায় কি মনে হয় যে শরণার্থীরা কি কি ধরনের সমস্যা তার মুখোমুখি হয়? শরণার্থী যখন হয় তখন তার আর কিছুই থাকে না, তার পিঠ দেয়ালে ঠেকে যায়, তখনই সে শরণার্থী। আর এটা সবচেয়ে লজ্জাজনক ব্যাপার একটা মানুষের জন্য যে শরণার্থী বলা, আমরা রেফিউজি বলি, শরণার্থী বলি। আমি বেসিক্যালি এটা কিন্তু আনফেয়ার মনে করি যখন তাকে বলা হয় শরণার্থী। আসলে শরণার্থী, তার কিছু নেই। সে সব ধরনের চ্যালেঞ্জ গুলি এখানে সে মোকাবেলা করে। প্রথমত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তার ইংলিশে কথা বলতে পারে না, কাউকে কিছু জিজ্ঞেস করতে হলে সে কিছুই বুঝে না। আর তারপরে সেকেন্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে হাউজিং। কেউ তাদেরকে বাসা ভাড়া দিতে চায় না। 10-12 জন মানুষ 2টা বেডরুমের বাসায় থাকে, যা অত্যন্ত অমানবিক। ফুড ইনসিকিউরিটি একটা বিশাল ব্যাপার, এটা নিয়ে তোর ভাই বলবে। আর আমি পার্সোনালি যেটা রিফিউজিদের জন্য যে সবচেয়ে বেশি যে জিনিসটা অধিকার লঙ্ঘিত হচ্ছে, যে একজন স্টুডেন্ট বা ভিজিটর এখানে এসে, ভিজিটর না অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়েও যারা আসে, তারা 18 মাস পরে চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারে যদি তাদের বাচ্চা থাকে। ধন্যবাদ। আমরা ওই প্রশ্নগুলোতে পরে আসবেন, যেহেতু আজকে আমার শরণার্থী ফোকাস। আমি ঠিক শরণার্থীদের কি কি ধরনের সমস্যা হয় বলে মোস্তফার অভিজ্ঞতায় নাই। তাদেরও আর একটা সমস্যা হচ্ছে যে এখানে হাউজিং একটা বড় সমস্যা। তাদের তো টাকা নাই। যে টাকাটা দেওয়া হয়, ধরেন টাকাটা দেওয়া হয় বলতে আমি অন্টারিওর কথা বলি, যদি টরন্টোর কথা বলি, সেখানে একজন ইন্ডিভিজুয়াল পার্সন মাত্র $700 পায়, $700 পায়। তো $700 একটা বেসমেন্টের একটা রুম হয় না। এবং সেইখানে তারা কি করে, এটা বানানোর জন্য তারা 2 জন থাকে একটা রুমের মধ্যে, এতটুকু একটা রুম, সেখানে 2 জন থাকে। এবং এটা আসলেই মানবেতর। তারা হয়তো তাদের লাইফ হয়তো থ্রেটেন, সেই জন্য তারা এই দেশে এসেছে, অ্যাজাইলাম চেয়েছে, তারা আশ্রয় চেয়েছে। কিন্তু তারা যে জায়গায় আছে সেই জায়গাটা কিন্তু আসলে হয়তো অন্য কেউ এসে তাদেরকে হার্ট করছে না, কিন্তু মানে কি বলবো, হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে এটা সিরিয়াসলি হার্মফুল জায়গায় তারা থাকছে। এবং তারা খাবার খাচ্ছে, তাদের কাছে তো অন্য টাকা নাই। ফুড ব্যাংক থেকে প্রতিদিন ফুড ব্যাংক থেকে তারা আনছে। এবং একটা পর্যায়ে এখানে দেখা যাচ্ছে যে আগে যেখানে 2 ডজন ডিম দেওয়া হইতো 14 দিন পরে, এখন সেখানে 1 ডজন দেয়। এবং এখন শোনা যাচ্ছে যে 6টা করে ডিম দেয়। ধন্যবাদ মোস্তফা। আমি এটা তাদের মানবিক একটা বিষয়। আমি ঠিক এই জায়গা থেকেই চলে যেতে চাচ্ছি তুর্য ভাইয়ের কাছে, কারণ তুর্য ভাই অনেক ফুড সিকিউরিটি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমি জানি।
টুটু ভাই, আপনি যদি বলেন। আচ্ছা, আমাকে এখানে এসব বলতেই হয়। একটা গবেষণা করেছিলাম আমি, সেটা প্রায় 60 জনকে নিয়ে। তো গবেষণায় আসলে দেখার উদ্দেশ্য ছিল যে তাদের ফুড সিকিউরিটির অবস্থাটা কেমন, বাসায় তাদের কি খাওয়া দাওয়া হয় এবং তাদের মেন্টাল হেলথ ইম্প্যাক্টটা কি অবস্থায় দাঁড়ায়। তো আমরা যেটা দেখতে পেরেছিলাম যে প্রায় 82% বলেছেন তাদের বাসার মধ্যে সাফিসিয়েন্ট ফুড নেই, এবং এই 82% এর মধ্যে 75% তারা ফুড ব্যাংকে যায়, 64% আবার ফুড ব্যাংকে যে ফুড কালেক্ট করে সেটার কোয়ালিটি নিয়ে সন্দেহ এবং সেটা তারা খেতে পায় না অথবা কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে ওভারঅল সিচুয়েশন হচ্ছে গিয়ে যে ফুড ইনসিকিউর। আচ্ছা, এবং এইটার একটা বিষয় হলো তারা যে খাবারটা ইভেন মোস্তফা যেটা বলছিলেন যে যেখানে প্রায় $733, তার প্রায় 66% মানুষ কিন্তু রেন্টে চলে যায় এবং 33% $200-250 হাতে থাকে, এবং সেই ফুডটা যে বাসা কিনে আনে সেটা আবার শেয়ার করতে হয়। একটা রুমের মধ্যে প্রায় 2.5 জনের মধ্যে তারা শেয়ার করছেন। ওই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ। আর প্রায় বোধহয় আমার যতটুকু মনে হয় আমার রিসার্চে বলছে 79% কিন্তু আপনার প্রতিদিনের যে আমাদের প্রোটিনের চাহিদা, যে কার্বোহাইড্রেটের চাহিদা কিংবা ভেজিটেবলস এর চাহিদা যেগুলো আছে সেগুলো, বা ফ্রুটস এর চাহিদা সেগুলো মিট আপ করতে পারছে না। আচ্ছা, এটা একটা দিক। আর মেন্টাল হেলথের দিকে তারা বলছে যে এইটার কারণে তাদের যেটা হয় প্রায় তারা ডিপ্রেশনে যায়, এবং ডিপ্রেশনে যাওয়ার জন্য কাজের প্রতি তাদের মনোযোগ করতে পারছেন না, কনসেন্ট্রেশন করতে পারছেন না, তাদের মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছেন যে তাদের তার যে ইন্টারাকশন করছে, সোশ্যাল ইন্টারাকশন, সেখানে তার ভালো লাগছে না, একটা এংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে যে আসলে আমার ভবিষ্যৎটা কি হতে পারে, আমি এখানে কতদিন থাকতে পারবো, কিংবা কখন আবার চলে যেতে পারে, ইত্যাদি কারণে হেলথের উপর একটা বড় ইম্প্যাক্ট পড়ছে আর কি। ধন্যবাদ টুটু ভাই। এতক্ষণ পর্যন্ত আলোচনা যেটা আমরা মনে হলো যে অন্য ফুড সিকিউরিটির কথা বলেন, অন্য বাসস্থান, হাউজিং, চিকিৎসা, এই 3টি বিষয়ের কথা বলা হলো বেশ ভালোভাবেই। জাকির ভাইয়ের কাছে আমরা একটু যাবো এখন। উনি একজন আইনজীবী এবং উনি হিউম্যান রাইটস নিয়ে বিশ্বব্যাপী কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো এই যে বিষয়গুলো এতক্ষণের আলোচনায় আমরা যেটা মনে হলো, আপনি কি একটু বিষয়গুলোকে কিভাবে আইনি এবং মানবাধিকার দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, শরণার্থীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কিভাবে মানবাধিকার তাকে সাহায্য করতে পারে, আপনি কি একটু বলেন? ধন্যবাদ শাওন। আমি মনে হয় যে প্রথমে একটু ডিসক্লেমার দিয়ে নেওয়া দরকার যে আমি এখানে আজকের এই আলোচনায় যে কথা বলবো সেটা আসলে আইন বিষয়ক বা মানবাধিকার বিষয়ক তথ্য মনে করতে পারেন, কিন্তু এটা আসলে কোন রকমের লিগ্যাল অ্যাডভাইস না, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার ব্যক্তিগত মতামত। মানবাধিকার বললে তো আসলে আমাদের বিশ্বব্যাপী প্রতিটা মানুষের যে অধিকার, সেটা আসলে কোনো একটা স্পেসিফিক রাষ্ট্রের জন্য না। এবং এই মানবাধিকার যখন আমরা আসলে চিন্তা করি, বলি, তখন মনে রাখতে হবে যে একজন মানুষ এই অধিকারগুলা পায় সে আসলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে। মানে সে কোথায় জন্মগ্রহণ করলো, তার স্কিন কালার কি, তার ধর্ম কি, এইসব কোনো বিষয়ে আসলে বিবেচনায় নেওয়া যায় না। এটা কাইন্ড অফ ইনএলিয়েনেবল রাইটস মানুষের। তার একটা সহজাত একটা অধিকার, অবিচ্ছেদ্য একটা অধিকার। এখন এই মানবাধিকার আমরা যদি শুরুর দিকে দেখি, যে আমাদের আসলে মূল বিষয় হচ্ছে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সংক্ষেপে আমরা ইউডিএইচআর বলি। এখন এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর পরেই যদি আমরা দেখি যে 1951-এ, কারণ ইউডিএইচআর 1948, তাহলে আপনার 1951-এ যে রিফিউজি কনভেনশন, সেই রিফিউজি কনভেনশন, তারপরের যে প্রোটোকল 1967-এর, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে সেই ইউডিএইচআর এর রিফ্লেকশন কিন্তু সেখানে আছে। আসলে একটা কথা দর্শকদের উপর রাখা ভালো যে ইউডিএইচআর কিন্তু বলে দেওয়া আছে যে আপনার শরণার্থী হবার যে অধিকার, সেটাও কিন্তু একটা মানবাধিকার। অবশ্যই। তাহলে যেটা দেখা যাচ্ছে যে ইউডিএইচআর এর যে কথাগুলো বলা, এবং তারপরে যদি আমরা যাই 1966 এর প্রোটোকল কনভেনশন, আইসিসিপিআর, আইসিইএসসিআর, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল, কালচারাল রাইটস, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস,
প্রত্যেকটা বিষয়ে কিন্তু আসলে মূল ভিত্তি হচ্ছে সেই মানবাধিকার, আমরা যে মানবাধিকার বলি শব্দগুলো, তাই না? তাহলে যেটা দাঁড়ায় যে প্রত্যেকটা দেশ কিন্তু এই ধরনের ইন্টারন্যাশনাল যে ল, ট্রিটিস, কভেনেন্টস, কনভেনশন, প্রটোকল, এগুলোতে কিন্তু সিগনেটরি, তারা কিন্তু স্বাক্ষর করে, তাই না? এবং রেটিফাইও করছে হ্যাঁ। বলতে গেলে, Right, অনুসমর্থনও করছে। হ্যাঁ, অনুসমর্থন করে, ওরা অনুস্বাক্ষর করে, রাইট? তো সেখান থেকে আসলে দেখা যায় যে আমরা যদি এখন কানাডার দিকে আসি, কানাডাতেও কিন্তু কানাডিয়ান হিউম্যান রাইটস অ্যাক্ট, ঠিক না? যেটি কিনা চার্টার অফ রাইটস এটা। যেটি কিনা ইউডিএইচআর কে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে। হ্যাঁ, এবং আমরা কানাডিয়ান অ্যাক্ট, চার্টার, ইভেন প্রভিন্সিয়াল লতেও যখন আসবো, তখন দেখা যাবে যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেই ইউডিএইচআর অথবা রিফিউজি কনভেনশন, Reflect করে। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে। এবং আমরা যদি কারো সুযোগ হয়, যদি এই কনভেনশন, এই ট্রিটি গুলা, ইন্টারন্যাশনাল ল গুলো আমরা পড়ি, তাহলে দেখা যাবে যে এটার ভাষার মধ্যে অনেক মিল আছে, তাই না? জি। তো এখানে কানাডিয়ান হিউম্যান রাইটস, তারপরে মুস্তফা ভাই চার্টারের কথা বলবো, যেমন কানাডিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টে যেটা, যদি শুধু একটা শব্দ আপনারা খেয়াল করেন, এখানে লেখা আছে কিন্তু অল ইন্ডিভিজুয়ালস শুড হ্যাভ অ্যান অপরচুনিটি ইকুয়াল উইথ আদার ইন্ডিভিজুয়ালস। তাহলে মানে আপনারা শব্দের দিকে খেয়াল করতে পারবেন, এই যে অল ইন্ডিভিজুয়ালস, তার মানে কিন্তু সেখানে বলে নাই যে টু বি এ কানাডিয়ান সিটিজেন অর টু বি এ পার্মানেন্ট যেটা রেসিডেন্ট। শুরুতে আপনি বলছেন, হিউম্যান রাইটস ব্যাপারটা আসলে সর্বজনীন মানবাধিকারের ঘোষণা। Right. হ্যাঁ, যেটা যখন আমরা ইউডিএইচআর বলি, এটা কিন্তু ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। যখন সর্বজনীন হলো, তখন কিন্তু কোনো দেশের নাগরিক হতে হবে না তার জন্য। না, তো ঠিক একইভাবে আপনার কানাডিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টে, আমি শুধু উদাহরণ দিলাম অল ইন্ডিভিজুয়ালস বলা, যদি চার্টার অফ রাইটস এ যাই, যেটাকে আমরা সংক্ষেপে জাস্ট কানাডিয়ান চার্টার বলি, সেখানে আপনার ধরেন এই যে ফান্ডামেন্টাল ফ্রিডমস, লিগ্যাল রাইটস, এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনাল ল এর রিফ্লেকশন। তা আমি স্পেসিফিক যে জায়গায় আসতে চাই, যে আপনার কানাডিয়ান চার্টারের আর্টিকেল 7 এ যেটা বলা আছে, সেটা বলতেছে কিন্তু রাইট টু লাইফ, লিবার্টি এন্ড সিকিউরিটি অফ পারসন। এটা কানাডিয়ান চার্টারের মধ্যে। ঠিক একই ধরনের আসলে আপনি যদি বাংলাদেশের সংবিধানে যান, এইরকম একই কথাগুলোই আছে। কথাগুলোই কিন্তু বলা আছে। কিন্তু আমি যেটা ফোকাস করতে চাই, সেটা হচ্ছে কি, যে রাইট টু লাইফ বলতে কি বুঝি? আমার যদি খাবার না থাকে, তুর্য ভাই যেরকম রিসার্চের উদাহরণ দিলেন, তাহলে আমার যদি খাবার না থাকে, তাহলে কি আমি বাঁচবো? তাহলে আমার রাইট টু লাইফ কি এনশিওর হচ্ছে? আমার যদি থাকার জায়গা না থাকে, অথবা আমার স্বাস্থ্যের বিষয়গুলো যদি ঠিক মতো দেখভাল না হয়, অথবা আমি যদি চিকিৎসা না পাই, তাহলে তো আমার রাইট টু লাইফ হচ্ছে না। তারপরেও দেখা যাবে যে প্রত্যেকটা আইন মানে আলাদাভাবে কিন্তু ওই বিষয়গুলো বলা আছে, এकोमोडेशনের কথা বলা আছে, ফুডের কথা বলা আছে, তাই না? মানে প্রত্যেকটা বিষয় শুধুমাত্র এই রাইট টু লাইফ, লিবার্টি এন্ড সিকিউরিটি অফ পারসন সেটাই না, প্রত্যেকটাকে আরো ইলাবোরেট করা আছে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে কানাডিয়ান, আমি সবগুলা আইনের মধ্যে যাব না, কিন্তু কানাডিয়ান আইনে এবং প্রভিন্সিয়াল ধরেন অন্টারিও হিউম্যান রাইটস কোড, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বিষয়গুলো আছে। এবং আমরা যদি একটু সচেতন ভাবে পড়ি, দেখা যাবে যে যেখানে বলা হচ্ছে এভরি ওয়ান, তার মানে যে কেউ, হ্যাঁ, উদাহরণ দেওয়া যায় যে ধরেন everyone has the right to be secure against unreasonable search and seizure। তো এখানে যেহেতু everyone শব্দটা বলা, তার মানে হচ্ছে যে কানাডার মধ্যে যে আছে তা প্রত্যেকের জন্য প্রযোজ্য, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা রিফিউজিদের জন্য প্রযোজ্য। আপনারা যেমন আপা বিলকিস আপা প্রথমে বললেন হচ্ছে যে ওদের ভাষাগত সমস্যা, এটা কিন্তু আমাদের চার্টারেই আছে, ইন্টারপ্রেটারের বিষয়ে বলা আছে, হ্যাঁ, যে তার যদি ভাষাগত সমস্যা হয়, তার যদি কোর্ট প্রসিডিংস এ যায়, উইটনেস করতে হবে যে কোনো ক্ষেত্রে, এবং যে কোনো অফিসের কথাও যদি বলেন, সেই ক্ষেত্রে তার ইন্টারপ্রেটার প্রয়োজন হলে সেটা তার রাইটস। এবং আপনারা হয়তোবা জেনে থাকবেন যে যখন এই যে হিয়ারিং গুলা হয়, রিফিউজি হিয়ারিং, যে বলবে যে আমি ইংরেজি বুঝি না বা ফ্রেঞ্চ বুঝি না, সেক্ষেত্রে আগে থেকে যদি জানানো হয়, তখন কিন্তু ইন্টারপ্রেটারের ব্যবস্থা করা হয়। ঠিক। তো আমার মনে হয় যে মানে ব্যাপারগুলো তো আছেই, আরো অনেক কিছু আলোচনা করা যায়। শুধু আমি
পরে আবার ফিরে আসতে পারি আপনার কাছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি যদি আমার মনে হয় আলোচনা করতে করতে নিশ্চয়ই আরো কিছু বিষয় মাথায় আসছে, অথবা বলা হয়নি। মুস্তফা ভাই যদি কিছু বলেন, আপনি আরো আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম। না, কোনো অসুবিধা নেই। না, এখন আমরা বিশেষ করে ধরেন আমাদের ভিতরে এক ধরনের, মানে আমরা একটা সোসাইটি থেকে আসছি, তাই না, যেখানে আমাদের যে বেসিক যে নিডস, আমাদের ওখানে তো বেসিক নিডস বলা হয়, যেটা বলি আর কি। মৌলিক চাহিদা বলা হয়, আমাদের কনস্টিটিউশন বলে বলা হয়। তো আমরা বলতে পারি না সরকার আমাকে খাইতে দিতেই হবে, কিন্তু এখানে তো সেটা বলতে পারি। এখানে কিন্তু রাইটস, যেটা চার্টার, যেটা কানাডিয়ান চার্টারে কিন্তু সেটা এনশিওর করা আছে। তো এখন আমাদেরকে এখানে খাবার দিচ্ছে, হ্যাঁ, কেউ না খেয়ে মারা যাচ্ছে না, কিন্তু এখন কথা হলো যে সেটা সাফিসিয়েন্ট কিনা। ভাই যেটা বললেন যে ওনার গবেষণায় দেখা গেছে যে সেটা আসলে ফুললি নিউট্রিশিয়াস না। হয়তো ফুড ব্যাংক থেকে কি দেওয়া হয়, এখানে শর্করা বেশি দেওয়া হয়, হ্যাঁ, এখানে কিন্তু সবজি দেওয়া হয়। এখানে মুস্তফা আমি একটু সাহায্য করি আপনাকে। আমরা কিন্তু কানাডা চার্টার অনুযায়ী যেগুলোকে অধিকার বলছেন, এগুলো কিন্তু অধিকার হিসাবে কিন্তু কানাডিয়ান আমাদের 1982 চার্টারে কিন্তু আসেনি, যে ফুড কিংবা ওই ব্যাপারগুলো। আমাদের কানাডিয়ান চার্টার কিন্তু সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস কি রাইট বলছে। হ্যাঁ, যেগুলো নিট সেগুলো কিন্তু এখনো নিট, বাট তবুও সেগুলো কিন্তু সরকার নিশ্চিত করার ব্যবস্থা করতেছে না। আমি বলছি সরকারের উপর সে বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও সরকার কিন্তু করছে এবং করার প্রতিজ্ঞাবদ্ধ। এটা বোঝা যাচ্ছে। Okay, আমি ওইটা বুঝাচ্ছি। তো এখন ধরেন যে এটা তো গেল যে প্রবলেম গুলোর কথা আমরা বললাম, যে অ্যাকোমোডেশন এবং ধরেন ফুডের যে ব্যাপারটা। আপনার যতক্ষণ পর্যন্ত বেসিক যে নিড সেটা যদি ফুলফিল না হয়, তাহলে আপনি তো অন্য জায়গায় তো আপনি কাজ করতে পারবেন না, আপনি জব খুঁজতে পারবেন, মানে আপনার থাকার জায়গা নেই, আপনার পেটে ক্ষুধা বা আপনি সুস্থ না, সেক্ষেত্রে আপনি জবটা খুঁজবেন কিভাবে? এখন জব খোঁজা বা জব করা একজন, এটা তার তো ব্যক্তিগত বিষয়, তাই না? এখন যখন ধরেন আমাদের ক্লেইমেন্ট যারা বা রিফিউজি যারা, তাদের একটা বিষয় থাকে যে তারা জব খুঁজবে, তারা ইনকাম করবে, ইনকাম করার পরে তারা একটা ভালো বাসস্থান তারা ম্যানেজ করতে পারবে, ভালো ফুড টেবিলে আনতে পারবে তার ফ্যামিলির জন্য, তার নিজের জন্য। এখন সেখানেও তো ধরেন প্রবলেম, যেটা আপা বললেন যে ডিসক্রিমিনেশন না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো একটা প্রবলেম আছে। তারপরে আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে এমপ্লয়াররা এক ধরনের ডিসক্রিমিনেশন করে, আরে দূর, এটা তো ভালো ইংরেজি ওইভাবে বলতে পারে না, সো যে ভালো ইংরেজি বলতে পারে আমি তাকে নেব। তো এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের ডিসক্রিমিনেশন আছে, এবং এটা একটু না, সিরিয়াস ডিসক্রিমিনেশন আছে। তো যার ফলে তারা কিন্তু অতি সহজে তাদের সেটেলমেন্টটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমি এটা বলি যে এটা হইতে পারে রিফিউজি ক্লেইমেন্ট বা কনভেনশনাল রিফিউজি, পার্মানেন্ট রেসিডেন্ট, হোয়াটএভার, ফর এনি নিউ কামার। ফর এনি নিউ কামার, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা একটা বড় ব্যারিয়ার, বিশেষ করে এটা সোসাইটি ইন্টিগ্রেটেড করে। এক্স্যাক্টলি। ইভেন আমরা ধরেন যে আমি যে অর্গানাইজেশনে কাজ করি, এটা একটা চ্যারিটি অথবা নন প্রফিট যেটাই বলি, আমরা ফান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে। আমাদেরকে যারা আমাদের হয়তো প্রজেক্ট প্রপোজাল যারা হয়তো অ্যাসেস করে, তারা হয়তো চিন্তা করে যে ওনারা এটা ম্যানেজ করার মতো এনাদের উপযুক্ত সক্ষমতা নেই। আমরা যে এখানে যত লোককে আমরা সাপোর্ট দিচ্ছি, সেই একই ধরনের লোকদেরকে সাপোর্ট দিয়ে অন্য অর্গানাইজেশন গুলো হয়তো $1 মিলিয়ন পাচ্ছে বা কয়েক $1 মিলিয়ন পাচ্ছে, আর আমরা $100,000 পাই না। তো আপনি এর মধ্যে একটা বৈষম্য। হ্যাঁ, আমি বৈষম্যটাকে দেখি, এটা একটা সিরিয়াস ইস্যু। যদিও এটা ধরেন অনেকে পছন্দ করেন এই ধরনের কথাবার্তা বলা, কিন্তু আমাদেরকে তো বলতে হবে। কেন বলতে পারি না আমরা? কারণ আমরা একটা কলোনিয়াল দেশ থেকে আসছি, আমাদের ভিতরে কিন্তু কলোনিয়াল মেন্টালিটি, মানে আমরা বাংলাদেশ থেকে যা পাইছি, এখানে যা পাচ্ছি এটা এনাফ মনে করছি অনেকে। হ্যাঁ, আমরা কিন্তু মনে করি যে বাংলাদেশের চাইতে তো বেটার, যার ফলে আমরা কি উই ডোন্ট স্পিক আউট। সো এটাও চেঞ্জ করার একটা ব্যাপার আছে, যার ফলে তখন আমরা কি করব, আমরা কিন্তু ইকুয়াল অ্যাক্সেসটা পাবো। হ্যাঁ, এটা ফুডে পাই, আমরা জবে পাই, আমরা বিজনেসে পাই, অথবা আমরা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যেটাই পাই, আমরা তখন এইগুলো পাবো। এবং আপনার যে অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশন বলেন, ওনার অর্গানাইজেশন বলেন, আমরা যদি এটা ভয়েসটা রেইজ করি, হ্যাঁ, তাহলে হয়তো স্পেস গুলো তৈরি হবে, হ্যাঁ, এগুলো শুনবে। ধন্যবাদ মোস্তফা, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চিন্তা আমাদের শেয়ার করেছেন। বিলকিস আবার কিছু বলার ছিল? আমি একটু এই সাথে যোগ করতে চাই যে আমরা যেহেতু প্রসঙ্গটা আসছে রিফিউজিদেরকে নিয়ে, এখানে রিফিউজি ক্লেমেন্টদেরকে
এমপ্লয়মেন্ট অন্টারিওর আন্ডারে যে সমস্ত এমপ্লয়মেন্ট সেন্টার গুলো আছে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না। কেন করে না? তারা বলছে কন্ডিশনাল ওয়ার্ক পারমিট তারা অ্যাকসেপ্ট করে না। রাইট, তো এটা একটা ডিসক্রিমিনেশন। আর আমি যেটা বলতে চাইছিলাম যে চাইল্ড বেনিফিটের কথা, রিফিউজিরা যখন আসে তারা একটা লম্বা সময়ের জন্য এখানে বা পার্মানেন্টলি থাকার জন্য এসছে, তারা যখন বাচ্চাদের নিয়ে আসে সেই বাচ্চাগুলোকে কিন্তু চাইল্ড বেনিফিটের আন্ডারে নেওয়া যাচ্ছে না। এটা তাদের, আমি বলবো এটা হিউম্যান রাইটস এটা ভায়োলেট হচ্ছে তাদের, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসে 18 মাস পরে চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু রিফিউজি ক্লেমেন্টরা তাদের বাচ্চাদের জন্য, যে সমস্ত বাচ্চারা আন্ডার এজ এবং স্পেশাল নিডসের বাচ্চা, ওরা কিন্তু বেনিফিটস এবং সার্ভিসের জন্য এলিজিবল না, যেটা এভরিডেতে আমি ফেস করি আমার ক্লায়েন্টদের সাথে। ধন্যবাদ লিজাপা। এই একই ধরনের কোনো আরো কিছু কি বলার সুযোগ রয়েছে? আমি একটু দুটা বিষয় আসলে একটু যদি যোগ করতে চাই, সেটা হলো যে মুসলিম বলছিলেন বা বিলকিস আপা যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এখন দেখা গেল কি আমি দুটা বিষয়ই দেখেছি। একজনের ব্যাপারটা হচ্ছে যিনি ইংরেজি জানেন উনি চাকরি পাচ্ছেন না ওনার এক্সেন্টের জন্য, এদেশে এক্সেন্টের কারণে উনি জব খুঁজতেছেন, পাচ্ছেন না। আবার আরেকজন স্ট্রাগল করছে যে আমি ইংরেজিই জানি না। তাহলে এখানে কিন্তু আমি ইন জেনারেল যারা নিউ কামার হয় তাদেরও হয়, কিন্তু যেহেতু শরণার্থীদের ব্যাপারে কথা বলছি, এই দুটা বিষয় কিন্তু দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে যেটা মেন্টাল হেলথের, যেটা আমরা বলছি যে ইংরেজি না জানার জন্য কিন্তু আমাদের যেখানে কমিউনিটিতে যেই ধরনের রিসোর্স রয়েছে সেগুলোতে তারা অ্যাক্সেস করতে পারছে না। আবার আমাদের কমিউনিটিতে কিন্তু বাঙালি অনেক ধরনের মেন্টাল হেলথ কাউন্সিলর বা ওই ধরনের কিন্তু অ্যাভেলেবেল নাই, ফলে ওই জায়গাটাও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। ফলে পদে 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 কিন্তু শরণার্থীরা একটা ডিসক্রিমিনেশন। ধন্যবাদ সুজয় ভাই। আমি ঠিক এই তিনজনের আলোচনা থেকে আমি তিনটা টপিক যদি বেছে নেই, একটা হচ্ছে চাকরির ক্ষেত্রে মনে হচ্ছে যে বৈষম্য আপনি লক্ষ্য করছেন সমস্ত। আর একটা যেটা বিলকিস আপা বললেন যে শিশুদের মানবাধিকারের ক্ষেত্রে তারা চাইল্ড বেনিফিট পাচ্ছে না, এরকম একটা ব্যাপার আপনি বলছেন। আর আপনি বলছেন আপনার যেটা ছিল হেলথের ব্যাপারটা এবং বিশেষত মানসিক স্বাস্থ্যের বিষয়টা। এই তিনটা বিষয় আমি ব্যারিস্টার জাকির ভাইয়ের কাছে শুনতে যাচ্ছি। আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি এবং অ্যাকোমোডেট করতে পারি কানাডিয়ান সোসাইটিতে? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে প্রত্যেকটা দেশে যখন আইন কানুন তৈরি করা হয় তখন কিন্তু কিছু কিছু বিষয় স্পেসিফিক বলে দেওয়া হয় যে সাবজেক্টের, তাই না? উদাহরণ হিসেবে আমি যদি বলি যে আমি কিছুক্ষণ আগে কানাডিয়ান চার্টারের বিভিন্ন আর্টিকেল কথা উল্লেখ করলাম, ঠিক একইভাবে কিন্তু বলা আছে যে কানাডিয়ান সিটিজেন হলে কিন্তু সে কানাডা ত্যাগ করতে পারবে এবং আসতে পারবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন একজন রিফিউজি কি সে রিফিউজি ক্লেম করার পর তার দেশে যেতে পারবে অথবা অন্য দেশে? হ্যাঁ, তাহলে আপনি যদি মনে করেন রাইট টু ফ্রি মুভমেন্টের কথা বলছেন, এখন আপনি যদি মনে করেন যে এটা তো এক রকমের বৈষম্য, কেন পারবে না? হ্যাঁ, আপনি হিউম্যান রাইটস এর অ্যাসপেক্টে যদি চিন্তা করেন, অনেকে এই বিষয় নিয়ে আন্দোলনও ছিল যে কোনো রকমের বর্ডার থাকবে না, তাই না? হ্যাঁ, কোনো ভিসা পাসপোর্ট থাকবে না, ভিসা মুক্ত বিশ্ব, এরকম আন্দোলন হয়েছে, এরকম আন্দোলন দাবি হয়েছে, কিন্তু আসলে তো এরকম হচ্ছে না। তার মানে আপনি দেখেন যে একজন রিফিউজি চাইলেই যেতে পারে না। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে আমাদেরকে আমি কি বাংলাদেশে যেতে পারবো? তো যতক্ষণ পর্যন্ত তার ডিসিশন না, হ্যাঁ যেতে পারবে অবশ্যই, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে তার এই যে ক্লেম সে আর সেটা কন্টিনিউ করতে পারছে না এবং হয়তোবা সে আর কানাডাতে আসতেও পারবে না, তাই না? ঠিক একইভাবে আপনি যদি চিন্তা করেন রাইট টু ভোট, আপনি যদি বলেন যে না কেন মানে অন্য যারা টেম্পোরারি রেসিডেন্ট অথবা রিফিউজি তাদের তো রাইট টু ভোট নাই। যে এক্সাম্পল গুলোতে আসছিলাম যে ধরেন আপনার তাহলে চাইল্ড বেনিফিট সবাই পাবে কিনা, হয়তোবা সবাই পাবে না, অথবা আপনি অন্টারিও ওয়ার্কস এর কথা বললেন, এটা ক্যানাডিয়ান পলিসি ক্যানাডিয়ান ল অনুযায়ী হয়তোবা পাবে। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে অন্টারিও হিউম্যান রাইটস কোডে যে ধরেন আপনার যে সার্ভিস ফেসিলিটিস এইগুলোর ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না বলা আছে। তার মানে একজন রিফিউজি এক জায়গায় যাওয়ার পর যদি কেউ বলে, ধরেন আপনার অর্গানাইজেশনে গেল, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আর আপনার অর্গানাইজেশন বললো যে তুমি রিফিউজি, আমি তোমাকে সার্ভিস দিব না, সেইটা করতে পারবে না। বলা হয় যে আমি আইআরসিসি ফান্ডে কাজ করি, আইআরসিসি কমপ্লিটলি নিষেধ করা আছে রিফিউজিদেরকে আমরা সার্ভ করতে পারবো না।
হ্যাঁ, এখানে আমরা একটা beyond this, ডিসক্রিমিনেশন আছে। আমরা ওইটার বাইরে যেয়ে কিন্তু কাজ করি। হুম, হুম। আইসিসি ফান্ডেড এখন জি, তারা রিফিউজি অ্যাকসেপ্টেড না, এখন কনভেনশনাল রিফিউজি অ্যাকসেপ্টেড, কিন্তু এই রেগুলার ক্লেমেন্ট, রিফিউজি অ্যাসাইলাম ক্লেমেন্ট। অ্যাকসেপ্টেড না। সেটাই যে ধরেন কে কে এই সার্ভিস নিতে পারবে হয়তো বা বলা আছে। হ্যাঁ, হ্যাঁ, যদি আমি একটু যোগ করি, যদি ঠিক কে সবটাই যুক্ত করা হয় তাহলে তাহলে তো আর সর্বজনীন হলো না। হ্যাঁ, হলো না। এটা সর্বজনীন হলো না, এটা এক কথাতেই সাধারণ মানুষের না, এখন যেমন ধরেন যে ইংরেজির বিষয়টা আসলো, যে আমাদের নিউ কামার অথবা রিফিউজি তারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ইংলিশ ঠিক মতো হয়তো বা জানে না, কিন্তু তাকে চাকরির ক্ষেত্রে তার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে, তাই না? এখন একটা চাকরির ক্ষেত্রে সেটা হয়তো বা চ্যালেঞ্জ হতে পারে, তাই না? একটা চাকরির ক্ষেত্রে ইংরেজিটা প্রয়োজন কিনা, একটা স্পেসিফিক চাকরির ক্ষেত্রে, হ্যাঁ, যদি সেই ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এমন কাউকে নিতে হবে যে ইংরেজি জানে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে তার ইংরেজির প্রয়োজন নাই ওই চাকরিটা করার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে তাকে সেই চাকরিটা দেওয়া হচ্ছে না, সেটা কাইন্ড অফ ডিসক্রিমিনেশন আন্ডার অন্টারিও হিউম্যান রাইটস কোড। এখন যদি বলেন যে না, এমপ্লয়ার তো সেই ধরনের আচরণ করছে, তো নিশ্চয়ই সেটাকে চ্যালেঞ্জ করা যায় আন্ডার অন্টারিও হিউম্যান রাইটস কোড। দেয়ার ইজ এ প্রসেস টু চ্যালেঞ্জ, রাইট? কিন্তু জাকির ভাই, এই যে এটা চমৎকার একটা পয়েন্ট বলেন যে অনেকগুলো ঘটনাই আছে যেটা আসলে আন্ডার অন্টারিও হিউম্যান রাইটস কোড কিংবা কানাডিয়ান চার্টার অথবা কানাডার যে ফেডারেল গভর্নমেন্ট, আমাদের যে কানাডিয়ান হিউম্যান রাইটস অ্যাক্ট, এর অধীনে আমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারি, মানে করার যোগ্য। কিন্তু বাস্তবে সেই ঘটনাগুলো কি খুব বেশি ঘটে, কিংবা আমরা চ্যালেঞ্জ করার ব্যাপার সবার জন্য উন্মুক্ত প্রশ্ন। বাস্তবে কি আপনারা উদাহরণ পান যে চ্যালেঞ্জ করছে কিনা হয়? বলি যে তাহলে যখন বাসা ভাড়া নিতে চায় একজন রিফিউজি, অন্টারিও হিউম্যান রাইটস কমিশনের আন্ডারে আছে, যে কাউকে বাসা ভাড়া দেওয়া যাবে, কিন্তু তার রেস, জেন্ডার, এথনিসিটি এগুলো বলা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে বলতে হবে। না, এই ক্ষেত্রে ল্যান্ডলর্ড কি করে? সম্পূর্ণ আইনের পরিপন্থী কাজ করে। তার গ্যারান্টার চাচ্ছে, তার রিফিউজি তাকে বাসা ভাড়া দেওয়া যাবে না, তার এমপ্লয়মেন্ট নাই, তারপরে কি বলে ক্রেডিট চেকের ব্যাপার আছে, তার কিছুই নাই, সে বাসা ভাড়া পাচ্ছে না, কারোর সাথে সাবলেট থাকছে, সে তার নিজের নামে কোনো লিজ নিতে পারছে না, সাব লিজ নিয়ে থাকছে। এবং এক্ষেত্রে যারা সিঙ্গেল মাদার, তাদের অবস্থা আরো খারাপ। না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে ব্যাপারগুলো তো চ্যালেঞ্জ করার মতো, যেটা জাকির ভাই বললেন যে না, আমাদের কমিউনিটিতে এই ধরনের রেকর্ড হয়। এটা আমাদের কমিউনিটিতে এই রেকর্ড খুব কম, কারণ আমরা কমপ্লেন একটু কম করি। কারণ ওই যে প্রথমেই আমি বললাম যে আমরা যে সোসাইটি থেকে আসছি, ওখানে তো কিছুই ছিল না, এখানে কিছু তো পাচ্ছি, হ্যাঁ, অ্যাটলিস্ট ভয় করছে না, ভয় করে না, হ্যাঁ, মানে মেন্টালি তাতে আবার যতটুকু নষ্ট হয়ে যায় কিনা। তো কাজে এই জায়গাগুলোতে বিশাল জায়গা, কিন্তু এটা আসলে আনটাচ। তো এই জায়গাগুলোতে কাজ করা দরকার। তো এনিওয়ে, সেই আলোচনা হয়তো পরে আসবে যে কিভাবে আমরা ধন্যবাদ কাজ করতে মোস্তফা ভাই, পারি। চমৎকার আপনি আমি একটু সামান্য একটা কথা জি, বলে জি। নিই। এই অন্টারিও হিউম্যান রাইটস কোড, আমার মতে 90% রিফিউজি এইটার সম্পর্কে কিছুই জানে না, কিভাবে প্রোটেস্ট করবে এই ব্যাপারটাই জানে না, জিনিসটাই চমৎকার কি কথা বললেন যে তাহলে আমরা কি কোনো ধরনের মানে উদ্যোগের অভাব দেখি যে অ্যাওয়ারনেস ক্রিয়েটিং কিংবা ল ক্যাম্পেইন জানে না তো, ল জানে না। দুর্যোগের এরকম মনে হয় আপনার? অ্যাওয়ারনেসটাই নাই। এরকম মনে হয়েছে যে সবাই কার কতটুকু অধিকার রয়েছে অন্টারিও হিউম্যান রাইটস কোড অনুযায়ী, ততটুকুই আসলে আমরা জানি না। না, সেটা তো অবশ্যই যে যারা আমাদের এখানে শরণার্থী হয়ে এসেছেন, খুব আমরা নিজেরা তো অনেক বছর থাকি, কিন্তু আমরাও তো অনেক কিছু ব্যাপারে আসলে সচেতন না। আমরা তাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের অর্গানাইজেশন গুলো যেখানে কাজ করছেন, তারা চেষ্টা করছেন কিছু কিছু করে কাজ করার জন্য, তাদের মধ্যে অ্যাওয়ারনেস। কিন্তু ওই যেটা হয়, পেটে ভাত না থাকলে, পেটে খাবার না থাকলে, বা একটা চাকরি না থাকলে, ওই জায়গাটাতে আমরা আনতে পারছি না। আমাদের এখানে যেমন ইংরেজি প্রোগ্রাম যখন আসে কমিউনিটি, আমরা দেখি তারা কিন্তু আসে খুব খুশি হয়ে, কিন্তু আপনি কিছুদিনের মধ্যে তারা চলে যাচ্ছে, কারণ তাকে তো অনেক কিছু করতে হবে, আপনি ধরে রাখতে পারছেন না, ইংরেজিটা শিখাবেন কিভাবে। মানে অনেকগুলো প্রেশার থাকার কারণে তারা নিজেরাও আসলে একটা ইয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে, যে আমার আসলে কি শেখা উচিত, কি করা উচিত, কি জানা উচিত, একটা সাগরের মধ্যে সে ভাসছে। অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ ইনসাইট দেওয়ার জন্য। আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা জাকিরের কাছে শুনতে চাইবো যে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমাদের আইন ও অধিকারের যে জগৎ রয়েছে,
আইনের শাসনের যে জগৎ রয়েছে কানাডায়, সেই জগৎ দিয়ে আমরা কি এই যে আলোচনাগুলো হলো, যে ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি? আমরা কমিউনিটি অর্গানাইজেশনে যারা কাজ করি, এখানে আজকে আলোচনায় আমাদের সাথে আপার ভাইয়ের তিনজন আছেন। এখানে একটা বড় ভূমিকা থাকতে পারে কমিউনিটি অর্গানাইজেশন। আর সচেতন নাগরিক যারা আছে, যারা ইতিমধ্যে কানাডাতে বসবাস করে, যারা এইসব বিষয় নিয়ে জানে, সরকারি বেসরকারি যে কোনো জায়গায় কাজ করুক, তাদেরও ভূমিকা থাকতে পারে। অধিকার পেতে গেলে আমি বিশ্বাস করি যে অবশ্যই অধিকার সচেতন হওয়া খুব বেশি জরুরি। আমি যদি নাই জানি যে আমার কি অধিকার আছে, তাহলে আমি সেই অধিকারটা দাবি করব কিভাবে? আর আমাদের একটা প্রবাদ আছে যে না কান্না করলে, বাচ্চা না কান্না করলে মাও দুধ দেয় না, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে অনেক সময় অধিকার যদি লঙ্ঘিত হয়, তাহলে অবশ্যই সেই অধিকার দাবি করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। কোনো বিষয় দেখা যাবে যে হয়তোবা সেটা অধিকার হিসেবে নাই এখনো। যদি কানাডার কথা ধরি, আমরা অনেকেই অনেক কিছু মনে করি যে অবশ্যই কানাডা অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক ভালো, অবশ্যই। কিন্তু তারপরও যদি কমিউনিটির মানুষ, সাধারণ জনগণ মনে করে যে এটা মানবাধিকারে বলা আছে, এইটা এই ধরনের ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, ট্রিটি, কনভেনশনে বলা আছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, তার বলা উচিত, তাহলে অবশ্যই তার বলা উচিত, তাই না? এবং এই ক্ষেত্রে যেটা হবে, অধিকার সচেতন হতে হবে, এবং অধিকার সচেতনতার ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই এগিয়ে আসা দরকার। ধন্যবাদ জাকির ভাই, ধন্যবাদ সুপ্রিয় সুধীগণ যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, ধন্যবাদ অতিথিগণ। আমাদের আলোচনায় আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসলো। একটি বিষয় একদম আমরা একদম না বললেই নয়, যে অধিকার সচেতনতা। অধিকার সচেতনতা যদি তৈরি হয়, তাহলে শুধু শরণার্থীদের মানবাধিকারের বিষয় নয়, বিষয়টি যে কোনো মানুষের মানবাধিকারের বিষয়ে যদি মনে হয় যে কোথাও ব্যত্যয় হচ্ছে, যদি সবাই সচেতন হয় এবং যার যার দাবিটা সবার কাছে তুলে ধরতে পারেন, তাহলে হয়তো এই বিষয়গুলো ধীরে ধীরে সমাজ থেকে আমরা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। তো এই অধিকার সচেতনতায় সেন্টার ফর ক্লাইমেট ল, সাস্টেইনেবিলিটি অ্যান্ড পিস সবসময় সবার সঙ্গে আছে এবং থাকবে। সবাই ভালো থাকবে।